আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার এই ভিডিওতে। রাজনীতি যখন চোর, ডাকাত, লুটেরা, ধর্ষক, খুনি তৈরির কারখানা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতেছি যে প্রতিনিয়ত দেখতেছি যে বিভিন্ন ভেজাল জিনিস তৈরির কারখানা ভোক্তা অধিকার অধিদপ্তর ওনারা ভিজিট করেন, আবিষ্কার করেন, সেলগালা করেন, জরিমানা করেন, ইত্যাদি করেন। অহরহ এগুলো আগে এত ছিল না, বয়স তো কম হয় নাই। প্রতিনিয়ত দই, ঘি, মাঠা, গুড়, চিনি, ঔষধপত্র, সব খাদ্য খাদক জিনিস, বাচ্চাদের শিশু খাবার, ভাষায় প্রকাশ করার মতো না যে সব জঘন্য জঘন্য কাণ্ড কারখানা এই রাষ্ট্রে ইদানিং হচ্ছে। এর জন্য দায়ী কারা? হু ইজ রেসপন্সিবল ফর অল দিস থিংস? সুস্থ মস্তিষ্কে ধীরে সুস্থে একটু চিন্তা করবেন, আমি অনুরোধ করতেছি। এবং এগুলো কারা খায়? সবই তো আমরা। এই দেশে যেভাবে নেশায় আজকে পুরা জাতি বুঁদ হয়ে আছে, কারা এই নেশা ভিতরে আনে, কারা নেশাগ্রস্ত হয়, কারা নেশার হসপিটাল চালায়? যাই হোক, রাজনীতি আবার কারখানা হয় কেমনে, এই প্রশ্নটা তো করবেন। স্কুলকে বলা হয় মানুষ তৈরির কারখানা, আর টিচারদের বলা হয় মানুষ তৈরির কারিগর। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি মানুষ তৈরির কারিগর, এই স্কুল হলো মানুষ তৈরির কারখানা। এখন কি তৈরি হয়? রাজনীতি, পলিটিক্স। কারা করে, কি হয় এই পলিটিক্সে, আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আমি রাজনৈতিক অঙ্গনে পদচারণা করি না। যতটুকু কথা বলি, যা বলি 100% নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে এই নতুন প্রজন্মের জন্য বলি। না হয় মরেও শান্তি পাবো না। অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে 2-4টা কথা তো বলছি আমার এই নতুন প্রজন্মকে। এটা আমার মরাল অব্লিগেশন, এই রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। এই রাষ্ট্রকে গালিগালাজ করি, এই রাষ্ট্রকে উদ্দেশ্য করে গালিগালাজ করি, এই রাষ্ট্র তুই কি পয়দা করস, তুই তো একটা জালিম। কাকে গালিগালাজ করবো? রাজনীতিবিদদের গালিগালাজ করলে তো আমার নামে মামলা হবে। আমরা তো অনেক তোদের দোয়া তুলসী পাতা সব। তো আমি বলতেছি এই রাজনীতিকে, আমি কোনো রাজনীতিবিদদেরকে উদ্দেশ্য করে বলতেছি না। এই রাজনীতি কি পয়দা করে, কিসের কারখানা? দেখেন, পলিটিক্স, এই কথাটার উৎপত্তি কিভাবে হলো? দি ওয়ার্ড পলিটিক্স কামস ফ্রম দ্য অ্যানশিয়েন্ট গ্রিক ওয়ার্ড polis, which means city or city-state. It evolved into politikos, of, for, or relating to citizens, and was later used by Aristotle as the title of his famous book on governance, Politica, which shaped the modern world. Ancient Greek root polis, meaning city-state, the basic community structure in ancient Greece. Politis, meaning citizen, someone who belongs to the polis. Politikos, meaning pertaining to citizen, public life, or the administration of the state. Path to modern English. কিভাবে আসলো মডার্ন ইংলিশে? ল্যাটিন, borrowed as politicus. Old French shifted to politico. Middle early modern English entered in the 15th century as politicos or politique. Modeled after Aristotle's work on state affairs, to politica, eventually becoming politics. গেল পলিটিক্স শব্দের উৎপত্তি।
এবার পলিটিক্স কারা করে, কারা করত? In ancient times, politics was practiced mainly by free, wealthy or noble men. আমি আমার জীবনে দেখেছি উকিল, ব্যারিস্টার, টিচার, সমাজের সচ্ছল পরিবারের লোকজন, রিটায়ার্ড আমলা টামলা, এইসব লোকেরা, স্কুল শিক্ষক, এনারা পলিটিক্স করতেন। খুব কম অবশ্য, রিটায়ারমেন্টের পরেই করতেন। ভদ্র, এক কথায় ভদ্র লোকেরা পলিটিক্স করত, সেটাই এখানে বলতেছে। আবারও শুনেন, in ancient times politics was practiced mainly by free, wealthy or noblemen, rulers, kings, emperors and high-ranking priests held the power. আমি যেগুলো আগে বলছি তার চাইতে আরো বেশি এখানে আছে। প্রিস্ট, ধর্মযাজক, যারা রুলার, শাসক, রাজা, বাদশাহ, এনারা রাজনীতি করতেন। In some places like ancient Greece, free male citizens voted in assemblies, but women, slaves and poor people were left out. মানে তাদের ভোটাধিকার ছিল না। Ruler and monarchs, kings and emperors, supreme power rested in monarchs who claimed divine right or royal blood. Advisors and philosophers, thinkers like Confucius in China and Kautilya in India guided statecraft. মানে এরা রাষ্ট্রের পলিচি রাজা বাদশাকে পরামর্শ দেবেন। Priest, religious leaders held high political influence and advised rulers. মানে প্রিস্টরাও, এখনো আছে প্রিস্টদের, যে পোপের অনেক ইনফ্লুয়েন্স আছে রাজনীতিতে। Citizen and elites, Greek citizens, free adult men born in Athens and other city-state, debated laws in public assemblies. Roman patricians, wealthy noble families controlled the Roman Senate and high officers. Warlord and generals, military leaders often took control of governments during times of war. যুদ্ধের সময় আবার সব ক্ষমতা চলে যেত জেনারেলদের হাতে, যুদ্ধ তারাই তো নিয়ন্ত্রণ করে। এক্সক্লুডেড গ্রুপ, কাদেরকে, কিছু মানুষকে ভোটাধিকার ছিল না, এই সেদিনও ছিল না, অনেক অধিকারই ছিল না। ওমেন, স্লেভস, ফরেনার্স অ্যান্ড পুয়ার। যাই হোক, এই হলো রাজনীতি। এবং আমি সাক্ষী দিচ্ছি, হলফ করে বলতেছি, আমার ছোটবেলায় দেখতাম রাজনীতি করে ভদ্রলোকেরা। বাপের টাকা দিয়া বা নিজের ইনকাম দিয়া, এটা একটা শৌখিনতা ছিল, একটা বিলাসিতা ছিল। দুঃখের বিষয়, এই বিগত কয়েক বছর, মানে 25-30 বা স্বাধীনের পর এটা যেন একটা খুনিদের রাজনীতি হয়ে দেখা দিল। চোর, ডাকাত, লুটেরা, বাটফার, পাচারকারী, ঋণ খেলাপি, যত নমিনেশন দিবে, কয়টা মার্ডার করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নমিনেশন দিবে। রূঢ় বাস্তবতা। আর তার ট্রেন্ড, তার ফলাফল এখন, যে যত বড় চাঁদাবাজ, যে যত বড় লুটপাট করছে, যে যত বড় ঋণ খেলাপি, যে যতগুলো বেশি ব্যাংক দেউলিয়া বানাইছে, সে তত বড় মন্ত্রী, সে তত বড় ক্ষমতাবান, সে তত বড় লিডার। প্রতিনিয়ত এই চাঁদাবাজি বিষয় নিয়ে কথা হচ্ছে, এই ধর্ষণ নিয়ে কথা বলা হচ্ছে, এই দখল নিয়ে কথা বলা হচ্ছে, এবং যার পিছনে আছে এই রাজনৈতিক ইন্ধন এবং রাজনৈতিক সমর্থন। এখানে যত গন্ডগোল, যত ঝামেলা হয়েছে, শুধু এখানে না, আমি তো বলবো যে পৃথিবীতে, আমি বলছি এন্টায়ার পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো এই নোংরা, অধপতিত, দেউলিয়া, অসভ্য, বর্বর রাজনীতি। আমি ধিক্কার জানাই এই রাজনীতি, তো রাজনীতির নিকুচি করি আমি। তুই কি পয়দা করস রাজনীতি? এই কি তোর কাজ? তুই তো ছিলি ভদ্রলোকের একটা পেশা, একটা নেশা, সময় কাটানোর অবলম্বন।
আর তুই এখন হইলি এই, প্রতিদিনই দেখি যে আমার নামে গীবত করতেছে সেটা তার বাপের পরিচয় নাই, সে একটা জারদ সন্তান সমাজের। এই রাজনৈতিক প্রেক্ষাপটেই তো এই কথাগুলো আসে। আর আমি যে গালিগালাজ গুলো করি এগুলো তো এই রাজনৈতিক প্রেক্ষাপটেই আসে। এইগুলো তো গালিগালাজ কথা ছিল না, আজে বাজে কথা বলার কথা ছিল না। আমার এই নতুন প্রজন্ম যারা আমার সন্তান তুল্য, যারা আগামীর মালিক এই রাষ্ট্রের তথা পৃথিবীর, ওরা কি শিখবে, কি শিক্ষা ওদের সামনে তুলে ধরতেছ, কি নমুনা, কি স্ট্যান্ডার্ড, কি গাইডলাইন, কি তুলে ধরতেছ, কি আদর্শ তুলে ধরতেছ ওদের সামনে? আর সবগুলা আমি বলছি আমার মতন যেগুলা বা আমার কাছাকাছি যেগুলো আছে এগুলা হয়েছে এই সমস্ত নষ্টের মূল। এগুলা টাকা ছাড়া, ক্ষমতা ছাড়া আর কিচ্ছু দেখে না। ওই যারা নতুন প্রজন্মদের কত রকমের ইনসাল্ট করে, নাক দিয়া দুধ পড়ে, হাঁটুর সমান বয়স, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, বাপের সমান কত ওয়াজ শুনলেন না? আমি বলছি তোমরা সরাসরি দিয়ে একদম টেনে নামাও ক্ষমতা থেকে, এগুলাকে চিরতরে স্তব্ধ করে দাও, একদম থামায় দাও এগুলো। তোমাদের কাছে তোমরা তো এক একটা বুলেট, ওদের কাছে কত মিলিটারি আছে, কত বুলেট আছে, কত গুলি আছে, কত রাইফেল আছে। ওরাও তো মানুষ, ওরাও তো এই দেশেরই সন্তান, আমাদেরই তো কারো না কারো আত্মীয়। কতক্ষণ ওরা গুলি চালাবে? তো তোমরা তো দেখলাম এই জুলাইতে বা তারও আগে দেখলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বুলেট রাইফেল ছিল না। সেটা অবশ্য একটা ভিন্ন প্রেক্ষাপট। ওই যে হিন্দুস্তান বলতেছে তারা ডিভাইড করে দিয়েছে, এখানে যে কে স্বাধীনতা ঘোষণা করছে, কে যে কোথায় ছিল, কোন গেস্ট হাউসে কার অ্যালাউন্স নিয়ে খাইছে দাইছে, ঘুরে বেড়াইছে, কলকাতায় কারা কি করছে। বলছি তো এটা একটা জেনেটিক ডিসঅর্ডার আছে, সেটা বাদ দিলাম। এখন এই নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে তোমরা বাবা এই নোংরা খেলাটা থেকে দেশটাকে বের করে নিয়ে আসো। 18 কোটি মানুষকে একটা সুন্দর পরিবেশ দাও, একটা সৎ রাজনীতির আবহাওয়া, একটা পরিবেশ, এনভায়রনমেন্ট গড়ে তোলো এবং দেশটাকে দিক নির্দেশনা দাও। আমি তোমাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতেছি। শুধু এই দেশে না, সারা পৃথিবীতে, আমি তো বলছি সারা পৃথিবীতেই নতুন প্রজন্ম ছাড়া এই পৃথিবীর এই মানে এই যে অধপতনের দিকে যে পৃথিবী ধাবিত হচ্ছে, এর গতিরোধ করা এই বুইরা, হ্যাগার, চোর, ডাকাত, লুটেরা, গুন্ডা যারা বলে আমি অমুক দেশকে একেবারে মিশাইয়া দেব, অমুক তমুক দেশের অস্তিত্ব রাখবো না পৃথিবীতে, তাদের দ্বারা এই পৃথিবীতে ভালো কিছু করা সম্ভব নয়। তারা ভালো কিছু করবে না, এই দেশেও করবে না। এরা এটা করতে দিবে না, এটা করতে দিতে চায় না। বাট আমি বলছি নতুন প্রজন্ম, তোমরা আসলে এক একটা অ্যাটম বোমা, প্রত্যেকটা আজ যেটা জন্মাইছে এটাও প্রত্যেকে। তোমরা যদি ঐক্যবদ্ধ হও, তোমাদের কাছে কোনো বাহিনী, কোনো সরকার, কোনো জালিম, কোনো লুটেরা টেকার মতন, দাঁড়াবার মতন দুঃসাহস দেখাবে না। সো তোমরা ঐক্যবদ্ধ হইয়া এই নোংরা রাজনীতিকে, ওই যে বললাম ভদ্রলোকের রাজনীতি, সেই ট্রেন্ড নিয়ে আসো, সেই জমানায় ফিরায় নিয়ে যাও দেশটাকে, সেই অবস্থায় ফিরায় নিয়ে যাও। না হয় বাবা তোমাদের জেনারেশন বা তার পরের জেনারেশনের যে কি অবস্থা হবে সেটা শুধু কল্পনার চোখে দেখা যায়, সেটা শুধু মনে মনে অনুভব করা যায়, আসলে বোঝায় বড় বড় মুশকিল। কিয়ামত তো হবে, এখানে অধপতন আরো হবে, সেটা ঠিক আছে, কিন্তু সেইটাকে একটু স্লো ডাউন করতে পারবা অন্তত। আর ঠেকাইতে পারবা না, ঠেকানো যাবে না, ওই দাজ্জালের পর্যায়ে যাবে, দাজ্জাল আসবে আর এই দেশ আরো অধপতনে যাবে। পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে না, এখানে সততা বলতে কোনো থাকবে না, নীতি আদর্শ চরিত্র বলতে কিছু থাকবে না। এখানে শুধুই থাকবে মানে একেবারে জালিম 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 জালিমের দুঃশাসন। এখানে থাকবে অশ্লীলতা, যৌনতা, চুরি, ডাকাতি, রাহাজানি ছাড়া আর কিচ্ছু থাকবে না। এটা একটা অসভ্য, বর্বর, পাশবিক সমাজে পরিণত হবে। সব মানুষগুলো হায়না হয়ে যাবে, হায়নারা মানুষদেরকে ভয় পাবে। আমি বলে রাখলাম, এখানে বন্য হিংস্র জীব জন্তু মানুষদেরকে এখনো ভয় পায়, আরো বেশি ভয় পাবে। মানুষ এত হিংস্র হবে, মানুষকে মানে এখানে আসলে মানবিকতা, মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকবে না। সবই পশুত্ব মানুষের ভিতরে চলে আসবে। যদি একটা পর্যায়ে আসবে এটা হয়তো এটাকে একটু তোমরা স্লো ডাউন করতে পারবা, এর বেশি কিছু নাই। সেটাই করো, আমার অনুরোধ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।